नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য নতুন একটি আপডেট দিতে চলেছি। তো আমি আপনাদেরকে গতকাল কিন্তু বলেছিলাম যে ১৬,৫০০ যে বেনিয়ম, যেখানে টেট পাসই করেনি এরকম ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে ১৬,৫০০ প্যানেলে। এই বিষয় নিয়ে আইনজীবী ফিরদৌস শামীমের দায়ের করা একটি মামলা, এই মামলায় কিন্তু পুরো মোড় ঘুরে গেল ১৬,৫০০ প্যানেলের। নতুন করে ইন সার্ভিস টিচাররা যারা ১৬,৫০০তে চাকরি পেয়েছেন অনেকেই কিন্তু বিপদের মধ্যে রয়ে গেলেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় নির্দেশ এই মামলা প্রসঙ্গে। তো আমরা সবটাই বিস্তারিত দেখব এই ভিডিওতে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা ১৬,৫০০তে ভালো ইন্টারভিউ দিয়েও ভালো মার্কস থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি, আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে খুব শীঘ্রই। বিচারপতি বিশ্বজিৎ বসুর কিন্তু এমনটাই পর্যবেক্ষণ। এত করাপশন যার কারণে কালকে আদালতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো চলুন বন্ধুরা আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বিস্তারিত আপডেটটি এবার আমরা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, যে মামলার কিন্তু কেস নাম্বার রয়েছে ১৫,৮০৩/২০২৪, যার মূল পিটিশনার রয়েছে অচিন্ত প্রসাদ সামন্ত অ্যান্ড আদার্স ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং যেখানে পিটিশনারদের পক্ষ থেকে মামলা লড়ছিলেন ফিরদৌস শামীম স্যার, গোপা বিশ্বাস ম্যাডাম, সম্প্রীতি সাহা এবং সোয়াতি দে, এবং স্টেটের পক্ষ থেকে ছিল কিন্তু ভাস্কর প্রসাদ বৈশ্য এবং দেবদূতি দত্ত। অপরদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পক্ষ থেকে ছিল রাতুল বিশ্বাস এবং কৌশিক চৌধুরী। তো এই হচ্ছে মামলার কিন্তু বিষয়বস্তু। এই মামলায় 298 জন কিন্তু পিটিশনার রয়েছে। এই মামলা সম্ভবত বিএড একতা মঞ্চ থেকে কিন্তু করা হয়েছে এবং অচিন্ত সামন্ত হচ্ছে এই মামলার মূল পিটিশনার। তো এই মামলা প্রসঙ্গে আমি গতকালকে সকালেই কিন্তু বলেছিলাম যে ১৬,৫০০ প্যানেল কিন্তু পুরো মোড় ঘুরে যেতে পারে, নয়া মোড় আসতে পারে। তো গতকালকে যা ঘটেছে কলকাতা হাইকোর্টে, বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন এই মামলা প্রসঙ্গে, এবং তিনি বুঝতে পেরেছেন যে পুরো বিষয়টাই কিন্তু দুর্নীতিতে ভরা ১৬,৫০০ প্যানেলে আইনজীবী ফিরদৌস শামীম স্যার তিনি যেভাবে পুরো বিষয়টিকে তুলে ধরেছেন এবং পুরো যে স্ট্রাকচার দিয়েছেন পুরো মামলার, যেখানে কিন্তু পয়েন্ট আকারে আপনাদের বলি, প্রথমেই ফিরদৌস শামীম বাবু তিনি কিন্তু প্রথমেই বলেছেন যে মাই লর্ড, প্রাইমারি বোর্ড যেটা প্রথম থেকে বলে আসছেন যে প্যানেল এক্সপায়ার্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি প্রথমেই বলেন যে প্যানেল এক্সপায়ার্ডের বিষয়ে আমি আগে বলবো। প্যানেল এক্সপায়ার্ডের বিষয়ে উনি কিন্তু ২০১৬ রিক্রুটমেন্ট রুলসের, অর্থাৎ যে নোটিফিকেশান জারি করে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ১৬,৫০০তে, তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ২০১৬ রিক্রুটমেন্ট রুলসে উল্লেখ করা আছে যে ক্যাটাগরি ওয়াইজ, ডিপিএসসি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ কিন্তু প্রার্থীদের আলাদা আলাদা প্যানেল পাবলিশ করতে হবে। কিন্তু দেখা যায় ১৬,৫০০র ক্ষেত্রে কোনো রকম প্যানেল ছিল না, যেক্ষেত্রে প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে যখন মামলা হয় ১৬,৫০০ রিক্রুটমেন্টের সময়, প্রাইমারি বোর্ড তারা কিন্তু জানায় যে সাইবার অ্যাটাক হয়েছে, সেই জন্য তারা প্যানেল দিয়ে ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে আপনারা প্রতিটা ডিপিএসসিতে প্যানেল টাঙিয়ে দিন, তাহলেই হবে। তো শেষমেশ কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২০২২ সালের ২২শে নভেম্বর কিন্তু প্রাইমারি বোর্ড তারা একটা প্যানেল পাবলিশ করতে বাধ্য হয়, যদিও সেই প্যানেলকে তারা এমনভাবে পাবলিশ করেছে যেখানে কিন্তু ৪২,৯৪৯, ১৬,৫০০কে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে, এবং সেভাবে তারা কিন্তু একটা প্যানেল পাবলিশ করে। এবং তার সাথে সাথে ফিরদৌস শামীম স্যার সমস্ত প্রমাণ দিয়ে তিনি বলেন যে যেখানে ২০১৬ রিক্রুটমেন্ট রুলসের নিয়মই আছে যে ডিপিএসসি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ প্যানেল পাবলিশ করার আলাদা, সেক্ষেত্রে কোনো প্যানেলেই যখন ডিপিএসসি ওয়াইজ পাবলিশ হলো না ক্যাটাগরি ওয়াইজ, তাহলে কিসের ভিত্তিতে প্রাইমারি বোর্ড এতদিন ধরে বলে আসছে যে প্যানেল এক্সপায়ার্ড হয়েছে? এটা গেল নাম্বার 1। নাম্বার 2, তিনি যে বিষয়টি বিচারপতির কাছে বলেছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাইমারি বোর্ড তারা ২০১৪ টেটে কতজন পাস করেছে তাদের আলাদা লিস্ট বের করতে বাধ্য হন নিয়োগের প্রায় ৬ বছর পর। অপরপক্ষে দেখা যায় ২০১৭ সালে কারা পাস করেছেন তার লিস্ট পাবলিশ করেন। অপরপক্ষে ৮২ পেয়ে কারা পাস করেছেন ২০১৪, ২০১৭ তাদের আলাদা আলাদা লিস্ট পাবলিশ করেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু প্রার্থী তারা চাকরি করছে অথচ তাদের টেট পাসের লিস্টে কিন্তু কোথাওই নাম নেই। এটা গেল ২ নম্বর পয়েন্ট। অপরপক্ষে দেখা যায় ৭৩৮-এর যারা ১৬,৫০০তে যে ৭৩৮ রাখা হয়েছিল সিট আপনারা জানেন, সেক্ষেত্রে যারা চাকরি পেয়েছে তাদের দেখা যাচ্ছে অনেকেরই স্কোর টেটের ৯৩, ৯৭, তাহলে তারা কি করে এই প্রশ্ন ভুলের মধ্যে ঢুকলো? এটা গেল নম্বর ৩।
এবং 4 নম্বর পয়েন্টে আইনজীবী ফিরদৌস শামীম স্যার তিনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসুকে। দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থী তারা কিন্তু 42,949 চাকরি পেয়েছেন, তাদের কিন্তু আবারও 16,500 লিস্টে নাম রয়েছে। কি করে এটা সম্ভব, এরকম বিষয়গুলো তারা কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার তো দেখে চক্ষু চড়ক গাছ। তিনি এই প্রসঙ্গে প্রাইমারি বোর্ডকে বলেন, প্রাইমারি বোর্ড কিন্তু কোনো সেভাবে সদুত্তর দিতে পারেনি এবং 7 দিনের মধ্যে প্রাইমারি বোর্ডকে কিন্তু এই বিষয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই প্রাইমারি বোর্ড কি সাবমিশন জমা দেয় তারপরেই কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি বা চূড়ান্ত রায় ঘোষণা করবেন প্রাইমারি বোর্ড। সেক্ষেত্রে ডিসেম্বরের হয়তো ফার্স্ট উইকে এই মামলা কিন্তু আবারও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠতে চলেছে। তো এক কথায় বলা যায় 16,500 যে প্যানেল, এই যে প্যানেলে যে এত পরিমাণ দুর্নীতি, যে বিষয়টাকে আইনজীবী ফিরদৌস শামীম স্যার নোটিফিকেশান থেকে আরম্ভ করে সমস্ত তথ্য প্রমাণাদি যেভাবে তুলে ধরেছেন এবং যে পয়েন্টগুলি ধরেছেন, সেখানে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু তার এগেনস্টে কোনো পাল্টা প্রশ্ন কিন্তু আইনজীবী ফিরদৌস শামীমকে করেননি, কেননা তিনি ভীষণভাবে বুঝে গেছেন যে 16,500 প্যানেলে কি হয়েছে এবং কিভাবে দুর্নীতি হয়েছে। এবং ফিরদৌস শামীমবাবু তিনি কিন্তু একথাও পরিষ্কার বলেছেন যে প্যানেলে যে যখন যেভাবে টাকা দিয়েছে তার কিন্তু নাম ঢুকে গেছে। এখানে কিন্তু টেট পাসের কোনো বালাই নাই। দেখা যাচ্ছে টেট পাস যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায়, অপরদিকে টেট ফেল প্রার্থীরা তারা কিন্তু 16,500 প্যানেলে ঢুকে রয়েছে। তো এক্ষেত্রে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি অপরপক্ষে বোর্ডকে কিন্তু এ বিষয়ে প্রশ্ন করেন, বোর্ড কোনো উত্তর দিতে পারেন না। তো সেক্ষেত্রে বোর্ড যদি সঠিকভাবে সাবমিশন না জমা করতে পারে এবং আইনজীবী ফিরদৌস শামীম স্যারের এই যুক্তিগুলোকে যদি খণ্ডন না করতে পারে সঠিক তথ্য প্রমাণ দিয়ে, তাহলে 16,500 প্যানেলে পুরোটাই কিন্তু আবারও গেম ঘুরে যেতে পারে। পুরো প্যানেলেই কিন্তু 42,949 মতো রিপ্যানেলের অর্ডার হতে পারে। এক কথায় বলা যায় এতদিন ধরে যারা বঞ্চিত, যারা এত দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজায় দরজায় মাথা ঠুকেছে, তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে। আর প্যানেল এক্সপায়ার্ডের যে তকমাটা দিয়েছে এবং যে বিষয়টিকে খুব সুন্দরভাবে আইনজীবী ফিরদৌস শামীম স্যার নোটিফিকেশন সহ বুঝিয়েছেন আদালতে, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড আর প্যানেল এক্সপায়ার্ডের তথ্যকে জারি করতে পারেনি। আর প্যানেল এক্সপায়ার্ড না হলে 3929 মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে আবারও উজ্জীবিত হবে এবং সেক্ষেত্রে হয়তো আবারও 4,000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু 3929 মামলা থেকে চাকরি পেতে চলেছে। তো আগামীতে কি হয় সেটাই দেখার। এই মামলাটি কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর কী নির্দেশ আসে তার উপরেই কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদের ভাগ্য নির্ধারণ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে এই বিষয়ে জানালাম এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 42,949 ইন সার্ভিসটা নতুন করে আবার বিপদের মধ্যে পড়ে গেল। তো যাই হোক, দেখা যাক কোর্ট কী অর্ডার দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।